যেখানে তো আমরা আলফাফুল শিখছি, তার সাথে আরও অ্যাসোসিয়েটেড টুলসগুলোর সাথে পরিচিত হচ্ছি। এর বাইরেও খুবই বড় একটা সুযোগ অ্যাটলিস্ট আমার কাছে, যে এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা একে অপরের রিসার্চ সম্পর্কে জানবো। আদারওয়াইজ আসলে আমরা যেভাবে যেই মোডে রিসার্চ বাংলাদেশে হয়ে থাকে, একটা সাইলো মোডে আমি আমার ল্যাবে কাজ করছি, এভাবে খুব একটা হাই ইম্প্যাক্ট কাজ করা যায় না। আমরা ড্রাই ল্যাবে কাজ করি, আমরা কম্পিউটার সায়েন্টিস্ট, আমরা মেথড ডেভেলপ করি, সফটওয়্যার ডেভেলপ করি। এখানে অনেকে আপনারা আছেন ওয়েট ল্যাবে কাজ করেন, এখানে এগ্রিকালচারাল সায়েন্টিস্ট আছেন, হেলথ ডোমেনে কাজ করেন, এমন অনেকে আছেন। তো এই দুইটা ডোমেইন যদি একটু তাদের মধ্যে বেটার সিনথেসিস যদি হয়, তখন আরেকটু মানে হায়ার ইম্প্যাক্ট কাজ করা সম্ভব বলে আমার বিশ্বাস। তো এই ওয়ার্কশপের এই সেশনটাকে আমি সেই সুযোগ হিসেবে নিচ্ছি যে আমাদের কাজগুলো একটু শোকেস করার। তো তাহলে যেহেতু যেটা আমি বলেছি যে আমার ল্যাব ফোকাসড, আমার ল্যাব থেকে কাজগুলো একটু আমি বর্ণনা করব। মেইনলি আমরা যে ধরনের কাজ করি সেটা হচ্ছে যেটা বললাম, আমরা তো আমাদের এক্সপার্টসটা কম্পিউটার সায়েন্সে, আমরা সেই কাজটাই করি। আমরা কম্পিউটার সায়েন্সে রিলেটেড কাজগুলো করার চেষ্টা করি, কিন্তু আমরা যেই প্রবলেমকে এখন অ্যাড্রেস করি সেটা অরিজিনেটেড ফ্রম বায়োলজিক্যাল ডোমেইন। বায়োলজিক্যাল একটা প্রবলেমকে সলভ করার জন্য কম্পিউটেশনাল অ্যাপ্রোচ ডেভেলপ করা, এটাই হচ্ছে আমাদের কাজ। আর বিশেষ করে আমি একটু জিনোম স্কেল ডেটা নিয়ে কাজ করি, লার্জ স্কেল ডেটা। মেইন উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে অ্যাকুরেসিটা মেনটেন করা, রিজনেবল অ্যাকুরেট হতে হবে, এবং স্কেলেবল যাতে হয়। জিনোম স্কেল ডেটা নিয়ে কাজ করা বেশ চ্যালেঞ্জিং। ডিএনএ সিকোয়েন্স অনেক লম্বা সিকোয়েন্স, আরএনএ সিকোয়েন্সও তাই। তো সেক্ষেত্রে আমাদের যেই মেথডগুলো আমরা ডেভেলপ করি, দেখা যায় অ্যাকুরেসি আর স্কেলেবিলিটি তার মধ্যে একটা ট্রেড অফ থাকে। খুব হাইলি অ্যাকুরেট করতে গেলে স্কেলেবল হয় না, কারণ মেথডগুলো তখন হাইলি সফিস্টিকেটেড করতে হয়, সেটা বড় ডেটা সেটে কাজ করে না। আবার স্কেলেবল করতে গেলে অ্যাকুরেসি স্যাক্রিফাইস করতে হয়। এই ট্রেড অফটা মেনটেন করে স্কেলেবল ইয়েট রিজনেবলি অ্যাকুরেট, এই এই উদ্দেশ্য সামনে রেখে আমি আমার কাজগুলো করি। তো এই টকে আমি যেটা প্রথমে বলেছি, আচ্ছা আমার কথা কি পিছন থেকে ক্লিয়ার নাকি মাইক্রোফোন ইউজ করা লাগবে? ঠিক আছে। ও মানে রেকর্ডিং এ হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা ফাইন। আমি আচ্ছা আচ্ছা এখন তো ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, আগেও হয়তো ক্লিয়ার ছিল। তো আমি যেটা বললাম যে আমি তো স্ট্রাকচারাল বায়োলজি রিলেটেড কাজগুলো ফোকাস করব। তার বাইরেও আমার কোর রিসার্চের জায়গা হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাকশন। যদিও এটা ডিরেক্টলি স্ট্রাকচারাল বায়োলজির সাথে রিলেটেড না, তবু আমি এই সুযোগটা নিচ্ছি এবং আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি 5 মিনিট, যে আমি আমার কোর রিসার্চের জায়গাটাও একটু বলবো, খুব অল্প সময় বলবো। উদ্দেশ্য একটাই, এমনও হতে পারে আপনাদের কোনো কারেন্ট প্রজেক্টে ফাইলোজেন এস্টিমেশন করা লাগতে পারে, তখন যেন যদি কোলাবোরেশনের সুযোগটা থাকে সেটা যেন অ্যাভেল করা যায়। তো আর আমার টকে আমি শুধু ওভারভিউগুলো দিব, এখানে খুব বায়োলজিক্যাল ডিটেলসও বলবো না। ইনফ্যাক্ট আমি বায়োলজি খুব একটা জানিও না, কম্পিউটার সায়েন্স জানলেও সেগুলো স্কিপ করে যাব, কারণ এখানে ম্যাথডের আন্ডারলাইন ডিটেলসগুলো বলা উদ্দেশ্য না, শুধু ম্যাথডগুলো সম্পর্কে হাই লেভেল ওভারভিউ দেওয়াটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তা আমি যেটা বলেছি, আমি ফাইলোজেন নিয়ে খুব অল্প সময় ব্যয় করব। এটা আমরা হয়তো এখানে অনেকেই জানি, বেশি হয়তো সবাই জানি, ফাইলোজেনেটিক ট্রি হচ্ছে a set of organisms এর ইভলিউশনের হিস্ট্রিকে রিপ্রেজেন্ট করে। ফর এক্সাম্পল, আমি যদি এই ধরনের একটা ট্রি দেখি, এটা খুবই ওয়েল স্টাবলিশড একটা ইভলিউশনের হিস্ট্রি অফ প্রাইমেটস, হিউম্যান, শিম্প, গরিলা অ্যান্ড ওরাংওটাং। এই ট্রি এর খুব সিম্পল ব্যাখ্যা যদি দিতে চাই, আমি বলবো যে হিউম্যান অ্যান্ড শিম্প তারা একটা কমন অ্যানসেস্টর শেয়ার করে। দ্যাট মিনস দে আর মোর ক্লোজলি রিলেটেড টু ইচ আদার দ্যান দে আর টু গরিলা অ্যান্ড ওরাংওটাং। তো এই ধরনের ইভলিউশন হিস্ট্রির অনেক কাজ আছে, এগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন, সেদিকে আর যাচ্ছি না। তো ফাইলোজেনেটিক ট্রি এর দুইটা মেজর ব্রাঞ্চ বা অ্যাসপেক্ট হচ্ছে, একটা হচ্ছে স্পিসিস লেভেলে হিস্ট্রি বের করা, যে অনেকগুলো স্পিসিস কিভাবে ইভলভ হয়েছে। আরেকটা হচ্ছে জিনের হিস্ট্রি বের করা। আমাদের হোল জিনোম সিকোয়েন্সে অনেক জিন আছে, জিনগুলোর হিস্ট্রি আছে, এক একটা জিনের এক এক ধরনের হিস্ট্রি থাকে, সেই জিনের হিস্ট্রি বের করাও এক ধরনের ফাইলোজেনেটিক ট্রি। তো আমরা এটাকে ডিস্টিংগুইশ করি এইভাবে, যে একটা হচ্ছে স্পিসিস ট্রি, আরেকটাকে বলছি আমরা জিন ট্রি। জিন ট্রি কিন্তু নট নেসেসারিলি স্পিসিস ট্রি। তো এই যে আমি বললাম জিন ট্রি আর স্পিসিস ট্রি, তারা আবার আইডেন্টিক্যাল হয় না।
ইনটুইটিভলি আইডেন্টিক্যাল হওয়ার কথা ছিল, বিকজ আমার হোল জিনোম সিকোয়েন্সে অনেক জিন আছে। আমি যে পথে ইভলভ করলাম, জিনস আর কন্টেন্ট উইদিন মাই হোল জিনোম সিকোয়েন্স। সো একই পথে জিনগুলোও কিন্তু ইভলভ করার কথা ছিল ইনটুইটিভলি, বাট বায়োলজিক্যাল প্রসেসের কারণে এটা হয় না। বিভিন্ন জিনের হিস্ট্রি বিভিন্ন রকম হয়, এবং সেটা যে কন্টেনিং স্পিসিসের হিস্ট্রির সাথে মিলবে সেটাও গ্যারান্টিড না। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিন ট্রি আর এখানে একটা স্পিসিস ট্রি, তাদের মধ্যে কিন্তু ব্রাঞ্চিং প্যাটার্নে বেশ ডিফারেন্স আছে। স্পিসিস ট্রিতে বিআরসি হচ্ছে সবচেয়ে ক্লোজ। সেই একই স্পিসিস থেকে স্যাম্পল করা একটা জিন হতে পারে এটা একটা হিমোগ্লোবিন জিনের সিকোয়েন্স থেকে তৈরি করা ট্রি, সেখানে দেখা যাচ্ছে সি আর ডি হচ্ছে ক্লোজেস্ট, তার মানে তাদের মধ্যে ডিফারেন্স থাকবে। এখন আমাদের যেটা আমি বললাম, আমাদের দেহে তো আমাদের দেহে অনেক জিনস আছে। এক একটা জিনের হিস্ট্রি এক এক রকম, যেটা আমি বললাম, যেটাকে আমরা বলি জিন ট্রি ডিসকর্ডেন্স। তাদের মধ্যে সবসময় যে সবগুলো আইডেন্টিক্যাল হবে সেটা না, ডিসকর্ডেন্স থাকতে পারে। তার মানে আমাদের দেহে থাকা সমস্ত জিনের হিস্ট্রিগুলো যদি আমি এক একটা জিনের যদি এক একটা করে ট্রি থাকে, তাহলে আমাদের টোটাল হিস্ট্রিটা হচ্ছে একটা ফরেস্ট। ফরেস্টের মধ্যে অনেকগুলো ট্রি আছে, এক একটা ট্রি এক একটা জিনের হিস্ট্রি। সবগুলো অনেক ট্রি মিলে যেমন একটা ফরেস্ট হয়, আমাদের স্পিসিস লেভেলের হিস্ট্রিটা হচ্ছে সেরকম একটা ফরেস্ট, নট অ্যান ইন্ডিভিজুয়াল ট্রি। দ্যাট মিনস a meaningful summary of all the gene histories contained within our whole genome sequence. এইটা হচ্ছে স্পিসিস ট্রি। স্পিসিস ট্রি অনেকভাবে বানানো যায়, সরাসরি জিন সিকোয়েন্স থেকে তৈরি করে ফেলা যায় স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ দিয়ে, ডিসটেন্স ম্যাট্রিক্স থেকে তৈরি করা যায়, বাট একেবারে স্টেট অফ দ্য আর্ট প্রিন্সিপাল অ্যাপ্রোচ হচ্ছে এটা। অ্যানোটেটেড জিন নিতে হবে, প্রত্যেকটা জিনের হিস্ট্রি বের করতে হবে, এবং সবগুলো জিনের হিস্ট্রিকে এমনভাবে সামারাইজ করতে হবে যেটা বায়োলজিক্যালি মিনিংফুল। এই কথাটা আমি বারবার বলছি, বায়োলজিক্যালি মিনিংফুল। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আমি বললাম জিনগুলো হিস্ট্রির মধ্যে চেঞ্জ আসছে, ওগুলো কেন আসছে? বিভিন্ন বায়োলজিক্যাল প্রসেস। সেগুলো কি? সেগুলো হচ্ছে জিন ডুপ্লিকেশন আর লস হতে পারে, হরাইজন্টাল জিন ট্রান্সফার হয়, আমাদের হাইব্রিডাইজেশন হয়, রেটিকুলেশন হয়। অনেক সময় আমরা ইনকমপ্লিট লিনিয়ার সর্টিং বলে একটা বিষয় আছে, যখন জিন ইভলভ করে এটা ডিপ কোয়ালেসেন্স হয়। সেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, না জানলেও হবে। বেশ কিছু বায়োলজিক্যাল প্রসেস আছে যার কারণে জিনগুলো ডিফার করে একজন আরেকজনের চেয়ে। তো যখন আমরা এই যে বললাম অনেকগুলো ট্রি দিয়ে যে কোনো ফরেস্ট বানালেই তো হবে না, এমন একটা ফরেস্ট বানাতে হবে যেই ফরেস্ট এটাকে রিপ্রেজেন্ট করবে, যে কিভাবে এই ইন্ডিভিজুয়াল জিনগুলো ইভলভ করেছে সেটা যেন ক্যাপচার করা যায়। তো অ্যাজ এ কম্পিউটার সায়েন্টিস্ট আমাদের কাজটা সেখানেই। আমরা সেই অ্যালগরিদম ডেভেলপ করি যেটা অনেকগুলো ট্রিকে কম্বাইন করে একটা স্পিসিস ট্রি দিতে পারে, এবং শুধু কম্বাইন করলেই হবে না, নাইভলি এমনভাবে কম্বাইন করতে হবে যাতে করে বায়োলজিক্যাল প্রসেসগুলো আমি কনসিডার করতে পারি। এই জায়গাটাই হচ্ছে আমার কোর রিসার্চের জায়গা, এবং এটাই হচ্ছে স্টেট অফ দ্য আর্ট ইন ফাইলোজেনোমিক্স। এভাবেই এখন ফাইলোজেনোমিক্স তৈরি করা হয়। এখানে সব কাজ বলার সুযোগ নাই, শুধু কয়েকটা কাজ সম্পর্কে, দুইটা কাজ সম্পর্কে আমি বলবো যেটা একটু ল্যান্ডমার্ক ইন ফাইলোজেনোমিক্স, বেশ ফাউন্ডেশনাল একটা কাজ ছিল। এই কাজটা হচ্ছে পাখিদের ইভলিউশনের হিস্ট্রি ডেভেলপ করা, প্রায় 10 বছর হয়ে গেছে, 2014 সালের স্টাডি। যেটা আমি বললাম এটা খুব চ্যালেঞ্জিং, যে হোল জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করা। যখন এভিয়ান ফাইলোজেনোমিক কনসোর্টিয়ামটা তৈরি হয়, এটা প্রায় মোর দ্যান 200 সায়েন্টিস্ট অ্যাক্রস অল দ্য কন্টিনেন্টস, বেশ বড় একটা কনসোর্টিয়াম ছিল। আমরা চেষ্টা করছিলাম এভিয়ান ফাইলোজেনোমিক হিস্ট্রি তৈরি করা। তো এই এভিয়ান ফাইলোজেনোমিক্স এবং অল আদার স্পিসিস, এটা খুব চ্যালেঞ্জিং, কারণ পাখিদের ইভলিউশনের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে র্যাপিড রেডিয়েশন হয়। র্যাপিড রেডিয়েশন মানে হচ্ছে খুব অল্প সময়ে, সে 100-200 বছর, ইভলিউশনের পার্সপেক্টিভে এই সময়টা খুব নগণ্য, কারণ ইভলিউশন অনেক লম্বা সময় হয়, হঠাৎ করে কিছু চেঞ্জ হয় না, অনেক বছর পরে অল্প একটু ইভলভ হয়। তো অল্প সময়ের মধ্যে পাখিদের মধ্যে হিউজ একটা চেঞ্জ আসছে, সেটা অনেক আগে, তাই হতে পারে মিলিয়ন্স অফ ইয়ার্স ব্যাক, যেটাকে এই ইভলিউশনের বায়োলজিস্টরা বলে থাকেন র্যাপিড রেডিয়েশন। এই র্যাপিড রেডিয়েশনের কারণে পাখিদের ইভলিউশন ট্রেস করা খুবই কঠিন। তো এই কনসোর্টিয়ামের উদ্দেশ্য ছিল ফার্স্ট কম্প্রিহেন্সিভ এভিয়ান ফাইলোজেনেটিক ট্রি তৈরি করা, যেটা করতে যে ওনারা 48টা স্পিসিস থেকে, পাখির স্পিসিস থেকে অ্যারাউন্ড 14,000 জিন স্যাম্পল করেন। কিন্তু এই 14,000 জিনের ট্রি কম্বাইন করা যাচ্ছিল না ডিউ টু কম্পিটিশনাল কমপ্লেক্সিটি। তখনকার 2014 সালের টপ 10 ফাস্টেস্ট যে সুপার কম্পিউটার ছিল তার মধ্যে 5টা আমরা ব্যবহার করেছিলাম, তাতেও হচ্ছিল না, কম্বাইন করা যাচ্ছিল না, এত কম্পিটিশন ইন্টেন্সিভ ছিল।
তো কিভাবে এই অ্যাক্রস দ্য হোল জিনোমস জিন স্যাম্পল করে এটাকে কম্বাইন করা যায়, তখন এই আমাদের মতো যারা কম্পিটিশনাল সাইট থেকে হেল্প করি তাদের স্বর্ণপন্ন হওয়া হয়। এবং তখন আমরা একটা মেথড ডেভেলপ করি যেটা নাম ছিল বিনিং টেকনিক, নাইভ বিনিং, এবং দেন সেটার ইমপ্রুভ ভার্সন স্ট্যাটিস্টিক্যাল বিনিং। সেটা দিয়ে আমরা আসলে সেই 14,000 জিনের ট্রিটা তৈরি করতে পারি, এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কম্প্রিহেন্সিভ এভিয়ান ফাইলোজেনোমিক্স। এবং এটা এটা এখনো আজ থেকে 10-12 বছর হয়ে গেছে, এখনো এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ফাইলোজেনোমিক স্টাডিজ এবং ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক। এই এভিয়ান জিনোমিক্সের স্টাডি এবং আমাদের যে বিনিং টেকনিক দুইটাই আসলে সায়েন্সের সেপারেট পেপার হিসেবে পাবলিশড হয়। তো এই যে এই কমিউনিটির গোলটা কি, আমরা যারা এই কমিউনিটিতে কাজ করছি, আমাদের আলটিমেট গোল হচ্ছে একটা ট্রি অফ লাইফ তৈরি করা, মানে এমন একটা ট্রি যেটাতে সব অর্গানিজমকে কানেক্ট করে, নট অনলি পাখি, নট অনলি প্ল্যান্টস, অল অর্গানিজমস, কারণ সবাই সামহাউ রিলেটেড না, এটাই হাইপোথেসিস যে সামহাউ একটা কমন অ্যানসেস্টর আছে যেখান থেকে সবাই ইভলভ করেছে। তো এই যে ট্রি অফ লাইফ, যেখানে মিলিয়নস অফ অর্গানিজমসকে কানেক্ট করে একটা ট্রি তৈরি করতে হবে, সেটা যদি আমাদের আলটিমেট গোল হয়, আমরা অ্যাকচুয়ালি তার ধারে কাছেও নাই। আমাদের যে কারেন্ট ক্যাপাসিটি সেটা হচ্ছে 10,000 স্পিসিস, সেটাও অনেক। আমাদের যেটা বললাম না 2014 দিকে তখন আমাদের ক্যাপাসিটি ছিল কয়েকশো স্পিসিসকে আমরা কম্বাইন করতে পারতাম, সেটা স্কেল করে করে এখন এসেছে 10,000। বাট 10,000টাও ট্রি অফ লাইফের কম্পারিজনে ইজ নাথিং না। আমাদের দরকার এমন ট্রি তৈরি করার ক্যাপাসিটি যেটা মিলিয়নস অফ ট্রিকে কম্বাইন করতে পারে, মিলিয়নস অফ স্পিসিসকে হ্যান্ডেল করতে পারে। তার মানে আমাদের অ্যাকুরেসি এখন একটা পর্যায়ে পৌঁছেছে, মোটামুটি একটা পর্যায়ে রিজনেবলি অ্যাকুরেট, কিন্তু স্কেলেবিলিটির দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তো সেই জায়গাটায় অনেকেই কাজ করছে, এবং আমার ল্যাবেরও এখন মেইন ফোকাস, আমরা স্কেলেবল মেথড তৈরি করার চেষ্টা করছি। কারেন্টলি আমি একটা প্রজেক্ট লিড করছি যেখানে আমাদের টার্গেট হচ্ছে ইনশাল্লাহ 1 লক্ষ স্পিসিসের ট্রি তৈরি করা, যেটা কারেন্ট যে 10,000 তার চেয়ে 2 অর্ডারস অফ ম্যাগনিটিউড বেশি। কাজ করছি ইনশাল্লাহ, দেখা যাক। তো যখন বাংলাদেশের পার্সপেক্টিভে যখন আমি ফাইলোজেনের উপর পিএইচডি করে ফিরে আসলাম, আমার খুব ইচ্ছা ছিল দেশের, যেমন এভিয়ানে কাজ করেছি আমি, 1K প্ল্যান্ট ট্রান্সক্রিপ্টোমিক্স কনসোর্টিয়ামেও কাজ করেছি, যেটা কাজ ছিল 1,000টা প্ল্যান্টের ট্রি তৈরি করা। তো দেশে এসে আমার কাছে মনে হলো দেশের পার্সপেক্টিভেও তো এই ধরনের স্টাডি করা যায়। তখন প্রথম আমার যেই কথাটা মাথায় আসছিল যে আমি রাইসের একটা ফাইলোজেনি করব। রাইসের ফাইলোজেনি আছে অনেক, কিন্তু একেবারেই যেসব রাইস ভ্যারাইটিসগুলো বাংলাদেশের জন্য এন্ডেমিক, নেটিভ কিছু ভ্যারাইটিস আছে বাংলাদেশের, শুধু সেগুলোর উপর একটা রাইস ফাইলোজেনি করা যায় কিনা সেদিকে আমি একটু কাজ করা শুরু করি। আমি ঢাকা ইউনিভার্সিটিতেও গিয়েছিলাম, জেবা ম্যাডাম আছেন, হাসিনা ম্যাডাম, জেবা ম্যাডামের সাথে কথা বলেছি, ওনারা রাইস নিয়ে কাজ করেন। তো আমি যখন কাজ শুরু করি বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, কারণ যে আমি বললাম অ্যানোটেটেড জিন, সব জিনোম সিকোয়েন্স কিছু পেয়েছিলাম আমি ইরির ওয়েবসাইট থেকে, 183টা ভ্যারাইটিস আছে সিকোয়েন্স, কিন্তু অ্যানোটেটেড জিন্সগুলো সেভাবে পাওয়া যাচ্ছে না, যে কারণে খুব ইজি না যে খুব কম্প্রিহেন্সিভ একটা স্টাডি করা। বাট ইন দিস প্রসেস যখন আমি রাইস নিয়ে কাজ শুরু করি, আমি 183টা রাইস ভ্যারাইটিস জিনোম সিকোয়েন্স পেয়ে গেলাম। তখন আমাদের মনে হলো যে আমরা এখান থেকে একটা জিওয়াস করতে পারি। আমরা একটা জিনোময়েড অ্যাসিস্ট্যান্ট স্টাডি করি যে বাংলাদেশের রাইসের যে ইল্ড রিলেটেড যেসব ট্রেডস আছে, গ্রেইনের হাইট কত, গ্রেইনের ওয়েট কত, লিফের হাইট ওয়েট, এগুলোকে বলা হচ্ছে ইল্ড রিলেটেড ট্রেডস। এখানে স্যাররা আছেন এগ্রিকালচার ইউনিভার্সিটি, ওনারা আমার চেয়ে ভালো জানবেন। তো সেই ট্রেডগুলো মানে কোন কোন ধানের কি বৈশিষ্ট্য, কোন জেনেটিক প্রপার্টি দ্বারা ইনফ্লুয়েন্সড, সেগুলো বের করার জন্য এই ধরনের জিনোম ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডি করা হয়। তো বাংলাদেশের রাইস ভ্যারাইটিগুলোর উপর প্রথম এই ধরনের জিনোম স্কেল অ্যানালাইসিস আমরা 2024 সালে করি। 2022-এর দিকে শুরু করি, 2 বছর সময় নিয়ে নেয়, আমরা 2024 সালে এটা পাবলিশ করি। তো এই জায়গাটায় আমার মনে হয় এখন আসলে এখনো আমি রাইস ফাইলোজেনির স্বপ্ন এখন আমি শেষ করে দেই নাই, স্টিল এটা এটা আমি ইনশাল্লাহ করতে চাই। এবং এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, যেটা আমি বললাম স্যাররা ভালো বলতে পারবেন। যেমন বেশ কিছু এন্ডেমিক রাইস আছে, যেমন একটা রাইস আছে রায়াদা বাংলাদেশের, এটা হচ্ছে ডিপ ওয়াটার রাইস, এটা বন্যার মধ্যেও বাঁচতে পারে, স্ট্রেস টলারেন্ট। আরেকটা রাইস আছে হরকুচ, নাম শুনে থাকতে পারবে, এটা কোস্টাল এরিয়াতে হয়, খুলনার দিকে, এটা স্যালাইনিটি রেজিস্ট্যান্ট, এটা লবণাক্ত পানিতেও হতে পারে। তার মানে এই যে বিভিন্ন জায়গায় স্ট্রেস টলারেন্স কিছু প্রপার্টি আছে, কোন জেনেটিক ম্যাটেরিয়াল বা কোন জেনেটিক প্রপার্টি হ্যাপ্লোটাইপ বা স্নিপসের জন্য এটা হচ্ছে, সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, আবার যেই প্রপার্টিগুলো তখন আমাদের হাইব্রিড করাটা সুবিধা হয়। আমি চাচ্ছি যে এখন এই ধানের মধ্যে
খুব ভালো একটা ধান, বাট এটা স্ট্রেস টলারেন্ট না, এটা বন্যায় এটা গ্রো করে না। সো বন্যায় যেটা গ্রো করে হরকুচা রায়াদা, তার মধ্যে যদি আমি ব্রিড করতে চাই, তাহলে কোন স্পিসিসের সাথে ব্রিড করার সুবিধা হবে সেটার জন্য গাইডেন্স কিন্তু ইভলিউশন। যে কোনো দুইটা স্পিসিসের মধ্যে র্যান্ডমলি আসলে হাইব্রিড করলে তার সাকসেস রেট, আর আমরা যদি ইভলিউশনের হিস্ট্রি দেখে কারা কাছাকাছি তাদের মধ্যে হাইব্রিডাইজেশন করি, তার সাকসেস রেট কিন্তু এক না। তো আমাদের কিন্তু এই যে এগ্রিকালচারের যে অনেকটা ভাস্ট একটা রিসার্চ ফিল্ড আছে, সেইটার জন্য গাইডেন্স হিসেবে বাংলাদেশে যদি একটা রাইস ফ্যালোজেনি থাকতো, সেটার জন্য খুব ভালো হতো। তো এটা এটা ইনশাল্লাহ আমার একটা টার্গেট আছে। শুধু রাইস না, আরো অনেক কিছু আছে। বাংলাদেশে মিঠা পানির অনেক মাছ আছে, অনেক বৈচিত্র্য, সেগুলো নিয়ে কোনো ফাইলোজেনি আমি দেখি নাই। সেগুলোর জিনোম সিকোয়েন্স উইথ অ্যানোটেটেড জিন সিকোয়েন্স যদি আমি পেতাম, আমি কিন্তু একটা ট্রি তৈরি করতে পারতাম। তাহলে কোলাবোরেশনটা কি? সিকোয়েন্স হয়তো আমি পেতেই পারি নানাভাবে, আপনাদের কাছ থেকেও নিতে পারি, কিন্তু এখন আমরা যেভাবে রিসার্চ করি, আমার কাছে সিকোয়েন্স দিলে আমি খুব ভালো একটা ট্রি তৈরি করে দিতে পারি, এইটুকুই। কিন্তু যেমন আমি একটা রাইসের ট্রি তৈরি করে দিলাম, ইভলিউশনের হিস্ট্রি, কিন্তু একজন রাইস সায়েন্টিস্ট যদি এখানে অনবোর্ড হতেন, উনি তখন এই ট্রি দেখে অনেক ডিসকাশন করতে পারতেন। ওনার যে ডোমেন নলেজ, উনি বলতে পারতেন আচ্ছা হ্যাঁ, এখানে যেই দুইজনকে একত্রে করা হয়েছে আসলেই তাদের মধ্যে অনেক বৈশিষ্ট্য শেয়ার করে। আবার এমন কিছু হতে পারে, আমার ট্রি একটা হাইপোথেসিস দিচ্ছে, যেটা এক্সিস্টিং রাইস সায়েন্টিস্ট এটাকে হয়তো এটাকে ডিনাই করে দিতে পারে যে না, এটা হওয়ার কথা না। এই যে ডিসকাশনগুলো, এটা তো আমার পক্ষে করা সম্ভব না। আর এইগুলো ছাড়া তো হাই ইম্প্যাক্ট জার্নালি স্টাডি যাবে না, শুধু একটা ট্রি তৈরি করলে হবে না। সো এই যে সিনথেসিসটা, যেটা বাইরে আমরা কাজ করার সময় দেখেছি একসাথে বায়োলজিস্টদের সাথে কাজ করা, সেটা কোনো কারণেই হোক এখানে হয়তো আমরা সেভাবে করতে পারি না। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সেদিকে আগানোর। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি স্ট্রাকচার বায়োলজির বাইরে কিছুক্ষণ কথা বলার জন্য। এখন আমি স্ট্রাকচার বায়োলজিতে আসি, খুব বেশিক্ষণ সময় নেব না। আমরা স্ট্রাকচার বায়োলজিতে এখানে আমরা কি কি ধরনের কাজ করি? মোস্টলি আমরা কম্পিটিশনাল প্রোটিওমিক্সে কাজ করি। প্রোটিনের বিভিন্ন অ্যাট্রিবিউট তৈরি প্রেডিক্ট করা, আমরা আরএনএ নিয়ে কাজ করি। এই যে কম্পিউটার সায়েন্টিস্টদের কেন প্রোটিনের অ্যাট্রিবিউট প্রেডিক্ট করতে হচ্ছে, গতকালকে ওপেনিং টকে সিয়াম ভাই সেই বিষয়ে কথা বলেছেন। প্রোটিনের বিভিন্ন অ্যাট্রিবিউট, স্ট্রাকচারস, ফাংশন, এগুলো আপনারা ওয়েট ল্যাবেই করতে পারেন, বাট সেটার জন্য যেসব টেকনোলজি ইউজ করা হয়, ক্রায়ো, ইএম, এনএমআর, এগুলো সময় সাপেক্ষ, এক্সপেন্সিভ। এই কারণে যেই রেটে সিকোয়েন্স হচ্ছে, আমাদের কাছে এখন প্রচুর হাজার হাজার সিকোয়েন্স আমরা পাচ্ছি, নিউলি সিকোয়েন্স প্রোটিন সিকোয়েন্সেস, কিন্তু তার স্ট্রাকচার আমরা পাচ্ছি না, কারণ তো সময় লাগছে এবং সময় সাপেক্ষ, খরচও অনেক। তার মানে হচ্ছে এই যে ক্যারেক্টারাইজড সিকোয়েন্স ভার্সেস জাস্ট সিকোয়েন্সড সিকোয়েন্স, তার মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। ওয়েল ক্যারেক্টারাইজড সিকোয়েন্স আমাদের খুব একটা নাই। এই কারণে আমরা যদি কম্পিউটারের মাধ্যমে খুব তাড়াতাড়ি মোটামুটি ভালো একটা প্রেডিকশন করতে পারি, সেটা অনেক কাজে লাগে, এটা পরবর্তী রিসার্চকে গাইড করতে পারে। অফকোর্স তার অ্যাকুরেসি কখনোই ওয়েট লেভেল মতো হবে না, বা কাছাকাছি যেতে পারি, কিন্তু ইনিশিয়াল একটা গাইডেন্স পাওয়া যায়। তো সেই জায়গাটায় কম্পিউটার সায়েন্টিস্টরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই টেকনিকগুলো ইউজ করে এই বিভিন্ন ধরনের প্রেডিকশন, অ্যাট্রিবিউট প্রেডিকশনের কাজগুলো করছে, স্ট্রাকচার, ইন্টারঅ্যাকশন, এটসেট্রা। তো সেখান থেকে সেই জায়গাটা থেকে আমাদের একটা কাজ যেটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে সেইন্ট। এটা প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিক্ট করার একটা কাজ। প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার দুই ধরনের হতে পারে, 3 স্টেট অথবা 8 স্টেট। এগুলো আপনারা জানেন যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের উপর আমরা একটা করে স্টেট দেই, এটা কি কয়েল নাকি বেন্ড নাকি হেলিক্স, এটার স্ট্রাকচারটা কিরকম, এই ধরনের কিছু অ্যাট্রিবিউট আমরা অ্যাসাইন করি। তিনটা, যেটা আমি বললাম, হেলিক্স, বেন্ড, কয়েল, এটা 3। এটার আবার এক্সটেন্ডেড ভার্সন আছে 8 স্টেট, আরেকটু রিফাইন, আলফা হেলিক্স, বিটা হেলিক্স, আরো 8টা স্টেট, 3 থেকে 8টা। তো 3 স্টেটটা খুব ইজি ছিল, অ্যাটলিস্ট যখন আমরা কাজ শুরু করি তখন 3 স্টেটটা অলমোস্ট স্যাচুরেশনে চলে গেছে। 8 স্টেটটা চ্যালেঞ্জিং ছিল। তো আমরা 8 স্টেট সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিকশনের একটা কাজ করি, যেটা তখন আসলে যে ক্যাসপ, সিয়াম ভাই গতকালকে ক্যাসপও বলেছে, ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট ফর স্ট্রাকচার প্রেডিকশন, ক্যাসপের যে বেঞ্চমার্ক ছিল সেই কম্পিটিশন আমাদেরটা তখন টপ ছিল। তখনকার 2020-এর দিকে এটা, তখন এটা টপ ছিল। বাট এবং এটা বেশ অ্যাটেনশনও পায়, এটা বেশ ভালো ভালো কিছু স্টাডি সেন্ট ইউজ করেছে, সাইটও করছে, কিন্তু আলফাফোল্ড আসার পরে তো আসলে আর তখন এই টাইপের মেথডগুলো আর আসলে সেভাবে ব্যবহার হচ্ছে না। আলফাফোল্ডে আসলে পুরো রাজত্বটা নিয়ে নিয়েছে। বাট স্টিল এগুলোর কিছু ইমপ্লিকেশন আছে, কারণ আলফাফোল্ড আপনারা হয়তো জানেন যে আলফাফোল্ড তখনই কাজ করে সেই সিকোয়েন্সের উপর ভালো কাজ করে যার হোমোলজি আছে, মানে এই সিকোয়েন্সের সাথে সিমিলার অ্যাটলিস্ট 5টা সিকোয়েন্স থাকতে হয়, আদারওয়াইজ আলফাফোল্ড কাজ করে না ভালো করে। তো
নিউলি আনক্যারেক্টারাইজড একটা সিকোয়েন্স অথবা সিনথেটিক একটা সিকোয়েন্স আমি ল্যাবে তৈরি করেছি, তার তো হোমোলগাস সিকোয়েন্স পাওয়া খুব ডিফিকাল্ট। তখন অ্যাকচুয়ালি আমাদেরকে এই ধরনের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের দিকেই যেতে হবে। এই সেন্ট করার পরে আমাদের আলটিমেট গোল ছিল এমন একটা মেথড তৈরি করা যেটা 3D স্ট্রাকচার তৈরি করবে। সেন্ট ইজ ফর সেকেন্ডারি স্ট্রাকচার, নট 3D স্ট্রাকচার। 3D স্ট্রাকচার করতে কি লাগে? 3D স্ট্রাকচার করার নর্মালি একটা সেকেন্ডারি প্রাইমারি সিকোয়েন্স থেকে সেকেন্ডারি স্ট্রাকচার বানানো হয়, তারপর অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়। 3D স্ট্রাকচারের জন্য অ্যাঙ্গেল দরকার, টরশন অ্যাঙ্গেল। দুইটা অ্যাটমের মধ্যে 3D স্পেসে কি অ্যাঙ্গেল ফরমেশন হচ্ছে এনার্জি মিনিমাইজ করে সেটা দরকার। এটাকে বলা হচ্ছে টরশন অ্যাঙ্গেল, ফাই সাই ইত্যাদি। তো তখন আমরা চিন্তা করলাম আচ্ছা আমাদের 3D তে যাওয়ার জন্য আমাদের শুধু সেকেন্ডারি স্ট্রাকচার হলে হবে না, আমাদের টরশন অ্যাঙ্গেল লাগবে। তখন আমরা সেন্টের আর্কিটেকচার, যে ডিপ লার্নিং আর্কিটেকচার ছিল, সেটাকে এক্সটেন্ড করলাম টরশন অ্যাঙ্গেলের জন্য, এবং সেটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো কাজ করেছিল, এবং সেটাও ক্যাসপ এবং ক্যামনিতে তখন লিডার বোর্ডে টপ ছিল। অল দ্য আদার এক্সিস্টিং মেথডকে আউটপারফর্ম করতে পেরেছিলাম। এটাও ভালো জায়গায় পাবলিশ হয়েছে। এরপরে যখন আমরা এইভাবে কাজ শুরু করলাম প্রোটিনে, আমরা দেখলাম নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশন। প্রোটিন সব কাজের বিল্ডিং ব্লক, আমাদের দেহের মানব দেহের কাজগুলো বা যে কোনো অর্গানিজমের কাজগুলো প্রোটিন করে। বাট প্রোটিন একা একা তো কাজ করে না, প্রোটিন একটা কমপ্লেক্স করে, অনেকগুলো প্রোটিন ইন্টারেক্ট করে একটা কাজ করে। তো এটা এই রিসার্চ এটা জানা জরুরি যে একটা প্রোটিন আরেকটা প্রোটিনের সাথে ইন্টারেক্ট করলে কোন রেসিডিউগুলো পুরো যখন যেটা কমপ্লেক্স ফর্ম করে তার ইন্টারফেশিয়াল কিছু রেসিডিউ থাকে যেটা আরেকটার সাথে বাইন্ড করে, কোন কোন জায়গাগুলো আরেকটার সাথে বাইন্ড করবে এই জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলছি পিপিআই সাইট প্রেডিকশন, প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশন সাইট প্রেডিকশন। তো এটার দুইটা ভ্যারিয়েন্ট আছে। একটা হচ্ছে চ্যালেঞ্জিং, সেটা হলো দুইটা প্রোটিন ফর্ম করে, দুইটারই যদি স্ট্রাকচার জানি তখন এটা প্রেডিক্ট করা সহজ, কিভাবে ডকিং হচ্ছে এই জিনিসটা বোঝা সহজ। আর আমি যদি এভাবে কোয়েশ্চেন করি, না পার্টনারের কোনো ইনফরমেশন নাই, শুধু একটা প্রোটিন সিকোয়েন্স আমার হাতে আছে, আমার প্রেডিক্ট করতে হবে যদি এই প্রোটিনটা অন্য কারোর সাথে বাইন্ড করে তাহলে কোথায় কোথায় করবে। তার মানে পার্টনার স্পেসিফিক কোনো ইনফরমেশন নাই, শুধুমাত্র একটা প্রোটিনের সিকোয়েন্স আছে আর কিচ্ছু জানি না, এখান থেকে আমি ইন্টারঅ্যাকশন সাইটটা প্রেডিক্ট করতে চাই। এটা খুব চ্যালেঞ্জিং, এটা ওয়েট ল্যাবে করাও চ্যালেঞ্জিং। তখন আমরা দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে হেল্প করতে পারে। আমাদের এক্সিস্টিং অনেক অনেক নলেজ আছে, অনেক ইন্টারঅ্যাকশন আমরা জানি, থ্যাঙ্কস টু ওয়েট ল্যাব। ওয়েট ল্যাব থেকে ইনফরমেশন আমরা পেয়েছি। এখন সেগুলো দিয়ে যদি একটা মেশিন ট্রেন করি, তাহলে মেশিন এখন নতুন একটা প্রোটিন দিলে সে বলতে পারবে যে কোনগুলো পিউটেটিভ, লাইকলি প্রেডিক্টিং সাইটস। তো সেখান থেকে আমরা ইগ্রেট নামে একটা মডেল তৈরি করি, এবং এটাও কমিউনিটি বেশ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছিল। এটাও খুব মোটামুটি হাইলি সাইটেড একটা স্টাডি আমাদের, যেটা এই অনলি মানে এটা মানে চার্মটা ছিল এরকম, আর কিছুই দরকার নাই, শুধু একটা পার্টনারের কোনো ইনফরমেশন দরকার নাই, স্ট্রাকচার দরকার নেই, না সরি স্ট্রাকচার দরকার আছে, শুধুই প্রাইমারি সিকোয়েন্স আর স্ট্রাকচার থেকে আমি লাইকলি সাইটগুলো প্রেডিক্ট করে দেব। এরপরে এটারই আরেকটা ফলো আপ স্টাডি, এটা লেস চ্যালেঞ্জিং, যেটা আমি বললাম এটা একটা পার্টনার বলে দেওয়া আছে, দুইটা প্রোটিন এখন আমার কাছে আছে, আমাকে বলতে হবে এই দুইটা যদি ইন্টারঅ্যাক্ট করে উইথ ইচ আদার তাহলে কোন জায়গাটায় করবে। আগেটার চেয়ে এটা রিলেটিভলি ইজি, বাট এটাকে যখন কম্পিটিশনালি মডেল করতে গেলাম তখন এটা দেখা গেল অতটা ইজি না, কারণ আগে একটা নিয়ে কাজ করেছি, এখন দুইটা থেকে ইনফরমেশন নিয়ে কাজ করতে হচ্ছে। এখানে বেশ কিছু আমাদের কাস্টমাইজড কিছু ডিপ লার্নিং টেকনিক আমরা ব্যবহার করেছিলাম। তারপরে আমরা এই পেয়ার ইগ্রেট, আগেরটা ছিল ইগ্রেট, এটাকে আমরা হচ্ছে পেয়ার, because we have now a pair of protein sequences. এটা যথেষ্ট ভালো স্টাডি ছিল। এরপরে খুব রিসেন্ট, এগুলো 2020-22 দিকের কাজ। 2025 সালে এই বছরই এপ্রিল মাসে একটা আমার ল্যাব থেকে একটা কাজ পাবলিশ হয়, যেটা হচ্ছে প্রোটিন যে শুধু প্রোটিনের সাথে ইন্টারেক্ট করে বিভিন্ন কাজের জন্য তা না, প্রোটিন অন্যান্য মলিকুলের সাথে ইন্টারেক্ট করে, ডিএনএ এর সাথে ইন্টারেক্ট করতে পারে, আরএনএ এর সাথে ইন্টারেক্ট করতে পারে। তাহলে কোন প্রোটিনগুলো ডিএনএ বাইন্ডিং হবে, সবাই আবার ডিএনএ বাইন্ডিং না, কোন একটা কাজের জন্য ডিএনএ এর সাথে বাইন্ড করতে হয়, কোন প্রোটিন ডিএনএ এর সাথে বাইন্ড করবে এবং বাইন্ড করলে কোন জায়গাটায় বাইন্ড করবে, এই প্রেডিকশনটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আমরা একটা মেথড ডেভেলপ করি, এটাও ডিপ লার্নিং বেসড, এটা খুব হাই প্রিসিশনে ডিএনএ বাইন্ডিং প্রোটিনটা প্রেডিক্ট করতে পারে। অ্যাগেইন বলছি আমি আন্ডারলাইন কোনো মেথড দিতে যাব না, আমি শুধু ওভারভিউগুলো দিয়ে যাচ্ছি যে আমরা কী ধরনের কাজ করি। তো এটা নেচারের কমিউনিকেশনস বায়োলজিতে পাবলিশ হয়েছে এই এপ্রিলে 2025-এ। আরেকটা কাজ, এটাও নেচারের কমিউনিকেশন বায়োলজি অ্যাকসেপ্ট হয়েছে, প্রোডাকশনে আছে, ইনশাল্লাহ পাবলিশ হয়ে যাবে উইদিন 1 মান্থ। এটা আমি একটু বলতে চাই, এটা আজকে বিকালেও আপনাদের একটা সেশন আছে ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে। এটা হচ্ছে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ফর আরএনএ সিকোয়েন্স।
ল্যাঙ্গুয়েজ মডেল শব্দটার সাথে আপনারা সবাই পরিচিত। এই যে চ্যাট জিপিটি, ডিপসিক, এগুলো তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এরা কি করে, মানে কিছুদিন আগেও এগুলো, এই গল্প বললে এটা সায়েন্স ফিকশন মনে হতো, যে একটা মেশিনকে আমি আমার ভাষায় প্রশ্ন করব, সে সেভাবে খুব সুন্দর চমৎকার উত্তর দিয়ে দিবে। আমি বলবো এই ওয়ার্কশপ নিয়ে একটা কবিতা লিখে দাও, সেই সুন্দর কবিতা লিখে দিবে। শুধু কবিতাই না, আমি যদি বলি সনেট লিখে দাও, সনেটও লিখে দিবে। এই যে হিউম্যানদের মতো ক্যাপাসিটি একটা মেশিনের চলে আসছে থ্যাঙ্কস টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি। এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা আউটপুট হচ্ছে আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তাহলে এই মডেলগুলো কি করে, এই যে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আমাদের কথা, আমাদের লেখা পেপার, আমাদের নিউজ পেপারস, আর্টিকেলস, এরকম বিলিয়নস অফ আর্টিকেলস অ্যান্ড ডকুমেন্টস যেগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লেখা, ইংলিশ, বাংলা ইত্যাদিতে লেখা, সমস্ত ডকুমেন্ট দিয়ে আমি যদি একটা কম্পিটিশনাল মডেলকে ট্রেন করাই, তখন তার সে মানুষের মতো চিন্তা করার ক্যাপাসিটিটা অর্জন করলো। এখানে আন্ডারলাইন অনেক ডিটেলস আছে কিভাবে ট্রেন করাতে হবে, সেগুলো না বলি। তার মানে আমি যদি খুব সাদামাটা ভাষায় বলি, তার মধ্যে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করার ক্যাপাসিটি আছে। এই কারণে আমি প্লেন ল্যাঙ্গুয়েজে তাকে প্রশ্ন করতে পারি, সে তখন তার নলেজ দিয়ে অ্যান্সার করে, লাইক চ্যাট জিপিটি। তাহলে আমাদের চ্যাট জিপিটি কিভাবে ডেভেলপ হলো, যে আমরা ল্যাঙ্গুয়েজের উপর অনেক ডকুমেন্টের উপর তাকে ট্রেন করেছি, কোনোভাবে করিয়েছি। ঠিক সেম জিনিসটা একইভাবে এই বায়োলজিক্যাল সিকোয়েন্সে অ্যাপ্লিকেবল। যেমন ডিএনএ সিকোয়েন্স, এটাও তো একটা ভাষা। আমরা যখন ইংলিশে কথা বলি, আমাদের ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেটের সাইজ কত, 26, এ এ বি, এ থেকে জেড পর্যন্ত। ডিএনএও তো একটা ভাষা, যার অ্যালফাবেটের সাইজ হচ্ছে 4, এ টি সি জি। তো সেটাও তো একটা ল্যাঙ্গুয়েজ। প্রোটিন সিকোয়েন্স একটা ল্যাঙ্গুয়েজ, এটার অ্যালফাবেটের হচ্ছে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। সিমিলারলি আরএনএও একটা ল্যাঙ্গুয়েজ। তার মানে যেভাবে আমি চ্যাট জিপিটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের উপর ট্রেন করতে পারি, আমি ঠিক তেমনি করে ডিএনএ এর উপর, যে ডিএনএ যেই ভাষা, আমার কাছে অনেক ডিএনএ সিকোয়েন্স আছে, আমি অনেক স্পিসিসের ডিএনএ সিকোয়েন্স জানি, অনেক জিনের ডিএনএ সিকোয়েন্স জানি, তার প্রপার্টি জানি, তার স্ট্রাকচার জানি। সব কিছু নিয়ে যদি আমি একটা মডেলকে ট্রেন করতে পারি, তখন সেই মডেল, যদিও সে প্রোটিন কি জানে না, জিন কি জানে না, তার একটা ক্যাপাসিটি ডেভেলপ করবে, যে সে এখন এই যে ডিএনএ ভাষাটা, ঠিক চ্যাট জিপিটি যেমন আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝে, সে তখন ডিএনএ এর ভাষা বুঝবে, সে তখন আরএনএ এর ভাষা বুঝবে। তো ডিএনএ নিয়ে অনেক কাজ আছে, রিলেটিভ, মানে অ্যাটলিস্ট 4-5টা এরকম ল্যাঙ্গুয়েজ মডেল আছে, যদিও স্টিল ইভলভ হচ্ছে, অ্যাকুরেসি অত ভালো না। আমরা আরএনএ এর জন্য একটা মডেল তৈরি করি, ল্যাঙ্গুয়েজ মডেল। 36 মিলিয়ন আরএনএ সিকোয়েন্স আরএনএ সেন্ট্রাল ডেটাবেস থেকে কালেক্ট করে, সেটার উপর আমরা এই ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল করি, এবং সেটা খুব ভালো বেশ কিছু টাস্কে, আরএনএ রিলেটেড অনেক টাস্কে এই আমাদের ল্যাঙ্গুয়েজ মডেলটা খুব ভালো কাজ করে। এবং এবং ডিজার্ভিংলি এটা খুব ভালো জার্নালেও অ্যাকসেপ্ট হয়েছে। আমার টকের লাস্ট মেথড, এরপরে আমি যে মেথডটা নিয়ে বলবো, সেটা হচ্ছে আমার টকের পরে একটা হ্যান্ডস অন সেশন আছে বলেছিলাম। হ্যান্ডস অন না, ডেমনস্ট্রেশন। এখানে আপনাদের কিছু করতে হবে না, আমাদের পক্ষ থেকে 2 জন আপনাদেরকে দেখাবে এটা কিভাবে করতে হয়। সেটা খুবই রেলেভেন্ট টু দিস ওয়ার্কশপ। এখানে আমরা একটা মেথড ডেভেলপ করার চেষ্টা করেছি, যেটা আরএনএ এর স্ট্রাকচার বের করে, সেকেন্ডারি স্ট্রাকচার না, ফুল অ্যাটম 3D স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার। তো এই 3D স্ট্রাকচারটা, আরএনএ টারশিয়ারি স্ট্রাকচার আপনারা ভালো জানবেন আমার চেয়ে, এটা কিন্তু খুব কমপ্লেক্স, কারণ এটা আরএনএ স্ট্রাকচারটা খুব ফ্লেক্সিবল, যে কনফার্মেশন স্পেসটা অনেক বড়, যে কোনো ভাবে সে কনফার্ম করে ফেলতে পারে, এনার্জি মিনিমাইজেশন স্পেসটা অনেক বড়। তো এই জায়গায় আমরা আরএনএ টারশিয়ারি স্ট্রাকচার প্রেডিকশনটা চ্যালেঞ্জিং, এবং দেখা যাচ্ছে আমরা দেখেছি যে খুব ভালো ভালো ল্যাব, যারা লিডিং কম্পিটিশনাল বা স্ট্রাকচার বায়োলজি ল্যাব, বেকারস ল্যাব, টিআর রজেটা, এই জায়গাগুলো যারা স্টেট অফ দ্য আর্ট, তারা যে মেথডগুলো ডেভেলপ করেছে, তাদের একটা মেজর লিমিটেশন হচ্ছে অনেক লম্বা আরএনএ সিকোয়েন্স তারা হ্যান্ডেল করতে পারে না। 512, কেউ 1024 পর্যন্ত যেতে পারে, কিন্তু বিয়ন্ড 1000 যদি হয়ে যায় সিকোয়েন্সের লেন্থ, তারা সেটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারে না। সেটা ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য সত্যি। সব ল্যাঙ্গুয়েজ মডেল, এই যে ডিএনএ আরএনএর উপর ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে, তারা লম্বা সিকোয়েন্স বের করতে পারে না। একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম, আমাদের ব্রেক থ্রুটা ছিল এটা, কেন এটা ভালো জায়গায় পাবলিশ হলো। ব্রেক থ্রুটা ছিল আমাদেরটা লেন্থ অ্যাগনস্টিক। এখানে আমি যদি 50,000 লেন্থের কোনো সিকোয়েন্সে দেই, সেটা হ্যান্ডেল করতে পারবে। এটা ছিল ফার্স্ট বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা আরবিট্রারিলি লার্জ লেন্থের বায়োমলিকুলার সিকোয়েন্স হ্যান্ডেল করতে পারে। ঠিক সেটা থেকেই মোটিভেটেড, আমরা চাচ্ছিলাম এমন একটা আরএনএ টারশিয়ারি স্ট্রাকচার প্রেডিকশন টুল তৈরি করব, যেটা এরকম অনেক লেন্থি সিকোয়েন্স, যেটা এখনকার যে বেস্ট মেথড তারা পারে না।
যেমন আমি যদি একটা ছবি দেখাই, এখানে একটা সিকোয়েন্স আছে, এই যে এই সিকোয়েন্স, এটা নেটিভ সিকোয়েন্স, ট্রু স্ট্রাকচার, এটা একটু লম্বা সিকোয়েন্স, প্রায় 1000 বা 1200। রোফোল্ড একটা মেথড যেটা স্টেট অফ দ্য আর্ট, সে কিছুই প্রেডিক্ট করতে পারে না, সে একটা রিবন্সের একটা কুণ্ডলির মতো কিছু একটা প্রেডিক্ট করছে, কিন্তু এটা কিন্তু স্টেট অফ দ্য আর্ট, খুবই ভালো মেথড। একমাত্র কারণ হচ্ছে লম্বা সিকোয়েন্স তারা ঠিকমতো হ্যান্ডেল করতে পারে না। তো আমাদের টার্গেট ছিল এই একটু লং সিকোয়েন্স অ্যানালাইজ করার ক্যাপাসিটিটা নিয়ে আসা। আর আরেকটা টার্গেট ছিল এই যে আমার ল্যাবের একটা মেইন জিনিস, স্কেলেবিলিটি। বর্তমানে আরএনএ টারশারি স্ট্রাকচার প্রেডিকশনের যে টুলগুলো আছে সেগুলো হাইলি কম্পিটিশনাল ইন্টেন্সিভ। এটা হোমোলজি বেসড, যেটা গতকালকে সিয়াম ভাই বলেছে যে একটা বড় আরএনএ ডেটাবেজের সাথে তার হোমোলজি চেক করতে হয়, মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইন করতে হয়, যেটা খুবই টাইম কনজিউমিং। জাস্ট দ্য ডেটাবেজ ইটসেলফ ইজ টেরাবাইট সাইজ। যদি আমি অনেক কাজ করতে চাই, আমি লোকালি করতে চাই, ওয়েব ব্রাউজার ইউজ না করে, ওয়েব সার্ভার তো স্লো হয়, আমি লোকালি কিছু করতে চাইলে আমার টেরাবাইট স্কেলের একটা ডেটাবেজ ডাউনলোড করতে হবে, তারপর তার সাথে এমএসএ করে ফার্দার কাজ করতে হবে, ঘন্টার পর ঘন্টা লাগে। আমরা দেখেছি আমাদের যে মেথড, সেটার অ্যাকুরেসি এখন যেটা বেস্ট মেথডগুলো আছে, টিআর রজেটা, রোফল, তাদের সমান, কিন্তু সময় হচ্ছে ড্রামাটিকলি রিডিউসড। ওদেরটা যেখানে 100 ঘন্টা লাগে ইনক্লুডিং দ্য এমএসএ সার্চ, আমাদেরটা সেখানে লাগে আন্ডার 10 সেকেন্ডস, 8 সেকেন্ডের মধ্যে হয়, ভার্সেস 100 আওয়ার্স অফ কম্পিটিশন। আমাদেরটা আপনারা ল্যাপটপ দিয়েই করতে পারবেন, বাট টিআর রজেটা, রোফোল্ডে করার জন্য হাই পারফরমেন্স কম্পিউটার লাগবে, উইথ হাই পাওয়ার জিপিইউ, অনেক সিপিইউ, র্যামের সাইজ অনেক। আর আমরা হাতে যে ল্যাপটপ নিয়ে ঘুরি, যদি একটা জিপিইউ থাকে, 8 GB জিপিইউ, সেক্ষেত্রেই এই মেথডটা রান করা যায়। সো উই আর এক্সাইটেড অ্যাবাউট দিস মেথড। দেখা যাক কমিউনিটি এটা কিভাবে নেয়। আমরা আশা করছি ইনশাল্লাহ কমিউনিটি এটা অ্যাকসেপ্ট করবে। এটা আনপাবলিশড। আমরা এই কাজটা এখন উইথ দ্যাট আমার টক শেষ। আমার টকের শেষে তাহমিদ, সাত্বিক, ওরা গ্রাজুয়েট করেছে সিএসসি থেকে, আমার ল্যাবেই কাজ করেছে, আন্ডারগ্রেড থিসিস, এখন লেকচারার হিসেবে আছে আমাদের ডিপার্টমেন্টে। ওনারা দুইজন এটা একটু ডেমনস্ট্রেট করবেন। আপনাদের কিছু করতে হবে না, শুধু ডেমনস্ট্রেট করা যে কিভাবে কি কাজ হচ্ছে। সেই সাথে আমি শেষ করছি, আবারও বলছি যে আমার টকের একমাত্র উদ্দেশ্য ছিল একটু শোকেস করা, আপনাদের সাথে একটু কানেক্ট হতে পারা। যদি আপনাদের কোনো কাজে মনে হয় ফাইলোজেনি দরকার, আপনাদের এমন একটা ডেটা আছে এন্ডেমিক টু বাংলাদেশ, যেটা মনে হয় যে এটা অ্যানালাইসিস করার জন্য কাস্টমাইজ কিছু দরকার। এক্সিস্টিং তো অনেক কিছু আছে, আমি জানি ফাইলোজেনি কিভাবে আমরা করি, আমরা এক্সিস্টিং অনেক টুল দিয়ে, ওয়েব ব্রাউজার দিয়ে করে ফেলি, সেটা না, একেবারে প্রিন্সিপাল ওয়েতে বাংলাদেশের ডেটা অ্যানালাইসিস করতে চাই, আপনারা ট্রাই করে দেখতে পারেন। গতকাল সাইফুর স্যার বলেছিলেন একটা কথা, আমার খুব পছন্দ হয়েছে, হ্যাভ ফেইথ অন আস, যে একবার ফেইথ করে দেখেন সেখানে আমরা কন্ট্রিবিউট করতে পারি কিনা। ইনশাল্লাহ ভালো কাজ করা যাবে। থ্যাংক ইউ সো মাচ। এবং ফাইনালি আমি অ্যাকনলেজ করতে চাই, বিশেষ করে আমি সবচেয়ে প্রথমে অ্যাকনলেজ করবো আমার আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের জন্য। যত কাজ আমি এই পর্যন্ত দেখালাম আজকের স্লাইডে, একটা কাজ আমার কোনো মাস্টার্সের স্টুডেন্ট দিয়ে করানো না, পিএইচডির স্টুডেন্ট দিয়ে করানো না, সবগুলো কাজ আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের। 4th ইয়ারে ওরা 2 সেমিস্টার কাজ করে, এবং উইথ আদার হেভি লোডস অফ কোর্স ওয়ার্ক, 5টা কোর্স করে, 3টা ল্যাব করে, আর সাথে 3 ক্রেডিট থিসিস করে, এবং সেটাও মাত্র 2 সেমিস্টারের জন্য। এর সাথে তো জিআরই, টোফেল ইত্যাদি আছেই, চাকরি ইত্যাদি। তারপরেও উইথ দেয়ার ডেডিকেশন অ্যান্ড ট্যালেন্ট তারা কিন্তু একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কাজ প্রডিউস করতে পারছে। তো থ্যাঙ্কস টু দ্যাম। সোফার যেটুকু করতে পেরেছে, আলহামদুলিল্লাহ, তাদের ডেডিকেশনটা না থাকলে আমরা আসলে করতে পারতাম না। কারণ আমরা মাস্টার্স পিএইচডি প্রোগ্রামটা আমাদের স্ট্রং না, কারণ স্টুডেন্টরা বুয়েট সিসি থেকে পাশ করে দেশে থাকতে চায় না, তারা তো বাইরে চলে যায়। সো আমরা তাদেরকে চাইলেও মাস্টার্স আর পিএইচডির জন্য পাবো না, আমরা চাইও না তারা দেশে থাকুক, তারা বাইরে বড় বড় ইউনিভার্সিটিতে পিএইচডি করবে, এটাই আমাদের প্রত্যাশা। তাদের থ্যাঙ্কস। এই কাজে আমাদের আরও কিছু কোলাবোরেটর ছিল, আমার বেশ কিছু স্টুডেন্ট এখন সিএমইউতে পিএইচডি করছে, তাদের সাথে আমার কোলাবোরেশন হয়। আর বাই আরএনএ বার যেটা বললাম, সেটার জন্য স্পেসিফিকলি ইউসি রিভারসাইডের এনএলপি গ্রুপের সাথে আমার কোলাবোরেশন ছিল। তো সবাইকে ধন্যবাদ, শেষ করছি, আল্লাহ হাফেজ। তাহমিদ, সাত্বিক, সিয়াম ভাই।